আরেকটা বড় প্রশ্নের আলোচনা, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী উল্লেখ করো। কি কি শর্ত থাকলে একটা গণতন্ত্রের সাফল্য আসতে পারে তারই উপর একটি আলোচনা, বা এমন কতগুলি শর্তাবলীর প্রয়োজন আছে যেগুলি তোমার গণতন্ত্রকে বা গণতন্ত্রের সাফল্য এনে দিতে পারে, সেই সব বিষয়ের উপর আলোচনা। আলোচনাটা হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। এই কোশ্চেনটা শুধুমাত্র 11 ক্লাসের জন্য নয়, অন্যান্য ক্লাস গ্র্যাজুয়েশন বিএ যারা পড়াশোনা করে তাদের সিলেবাসেও এই কোশ্চেনটা আছে, তার অ্যান্সারও বলা যেতে পারে। দেখো কি আছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। প্রথম পয়েন্ট, একের দাগে, গণতান্ত্রিক জনগণ। জনগণ যদি সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে বা জনগণকে যদি উৎসাহিত করা যায়, তবে জনগণ রাজনীতি সম্পর্কে সচেতন হয় এবং সচেতন হওয়ার ফলে কি করতে পারে, সরকারের যে কাজকর্মের ত্রুটি যেগুলো আছে, ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে তার সমালোচনা করে এবং জনগণের সকলের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করে। বা আবার বলা যেতে পারে, জনগণ যদি সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করার উৎসাহ দেখায়, তাহলে কি হবে, সরকার যেসব ত্রুটি বিচ্যুতিগুলো করছে তার সমালোচনা করে এবং সমালোচনা করার মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারে। এটা হচ্ছে গণতান্ত্রিক জনগণের গণতন্ত্রের সাফল্যের একটা শর্তাবলী। পরের পয়েন্ট আছে 2 দাগে, ব্যক্তি স্বাধীনতা পরিবেশ গড়ে তোলা। গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেইখানে কি হয়, জনগণকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে অধিকারগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দেয় এবং সেগুলোকে সংরক্ষণ করে। আর একটি রাষ্ট্রে গণতান্ত্রিক পরিবেশকে শক্তিশালী করার জন্য এই সব রাজনৈতিক, অর্থনৈতিক যে অধিকারগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া একান্তই জরুরি ব্যাপার। যদি একটা সমাজে বিভিন্ন রকমের বৈষম্য থাকে, তাহলে ব্যক্তির যে বিকাশ, সে বিকাশটা হয় না। মানে বিকাশের জন্য যেটা পরিবেশ, সে পরিবেশটা সৃষ্টি হয় না, যা একটি গণতান্ত্রিক পরিবেশে সাফল্য আনতে পারে না। কিন্তু এই যে অধিকারগুলো, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারগুলো মধ্য দিয়ে এমন একটা পরিবেশের সৃষ্টি করতে হবে যেখানে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। আর এটা সম্ভব হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশে। তিনি আছে অর্থনৈতিক সাম্যের প্রতিষ্ঠা করা। অধ্যাপক লেস্কির মতে শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক অধিকারগুলোই স্বীকৃত হলে গণতন্ত্রের সাফল্য আসে না। তার জন্য প্রয়োজন কি, অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য না থাকলে এই সামাজিক, রাজনৈতিক যে অধিকারগুলো আছে সেগুলো মানুষের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। যদি একটা সমাজে মুষ্টিমেয় যে পুঁজিপতি শ্রেণী আছে তাদের হাতেই যদি সমস্ত সম্পদের বা সমস্ত অর্থনৈতিক ধনসম্পত্তি যেগুলো কুক্ষিগত থাকে, তাহলে একটা গণতান্ত্রিক পরিবেশ গঠন করা যায় না। সেখানে যে সংখ্যাগরিষ্ঠ জনগণ আছে তারা কিন্তু সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পরিবেশ পায় না এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে না। তার জন্য কি, তার জন্য অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে, যেটা একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারে। 4 আছে গণতান্ত্রিক শিক্ষার প্রসার। গণতন্ত্রের শিক্ষার প্রসার ঘটাতে হবে, মানে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। একটা রাষ্ট্রে জনগণ যদি মূর্খ এবং অশিক্ষিত হয়, তাহলে কি হবে, গণতন্ত্রের সাফল্য আসবে না। গণতন্ত্রের সাফল্য আসার জন্য বা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য রাষ্ট্রের প্রতিটা জনগণকে শিক্ষিত হতে হবে এবং রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে একটা গণতান্ত্রিক পরিবেশ গঠন করা যেতে পারে বা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যেতে পারে। এই সম্পর্কে জন স্টুয়ার্ট মিল একটা মন্তব্য করেছেন, সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করার প্রয়োজন আছে। সকলের জন্য ভোটাধিকারের ব্যবস্থা করা হবে যদি তার আগে সবাই শিক্ষিত হতে পারে। শিক্ষিত বলতে রাজনৈতিক সম্পর্কে জ্ঞান, যেটা আমাদের সমাজে দেখতে পাওয়া যায় না। পরে আছে সহিষ্ণুতা, 5 দাগে, একটা গণতান্ত্রিক যে রাষ্ট্র, সে রাষ্ট্রের জনগণের কথা বলার অধিকার, মত প্রকাশের যে স্বাধীনতা সেটা সম্পূর্ণভাবে থাকে। তার ফলে কি হয়, প্রতিটা ব্যক্তি তার মতামত পোষণ করে, ফলে একটা বহু মতের সৃষ্টি হয় এবং সেখানে সরকারকে এই বহু মতকে নিয়ে চলতে হয় এবং সরকারকে যে বিরোধী পক্ষ আছে তাদের মতামতকে নিয়েও চলতে হয়। সরকারের মধ্যে যেন এটা থাকে একটা সহিষ্ণুতার ভাব, সেই সহিষ্ণুতার ভাব থাকলেই তবে একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা যেতে পারে বা একটা গণতন্ত্রের সাফল্য আসতে পারে। 6 আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে ক্ষমতাকে এক জায়গায় কেন্দ্রীভূত না করে তৃণমূল স্তর পর্যন্ত, গ্রাসরুট লেভেল পর্যন্ত তাকে ক্ষমতাটাকে ছড়িয়ে দেওয়া, যেটা গণতন্ত্রের সাফল্য আনতে পারে বলে অনেকেই মনে করেন। জনগণরা যাতে সক্রিয়ভাবে প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে পারে
তাদের মধ্যে যাতে রাজনৈতিক জ্ঞান দায়িত্ববোধ বৃদ্ধি পায়, তার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রয়োজন আছে। সেই জন্য আমাদের ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা, পৌর শাসন ব্যবস্থা চালু করা হয়েছে। এই পৌর শাসন ব্যবস্থা এবং পঞ্চায়েত ব্যবস্থা এর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতিটা বাস্তবে রূপায়িত করা হয়েছে। সাথে দেখা আছে লিখিত সংবিধান। হেনরি মেইন, লেকি প্রমুখ যে রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে কি, গণতন্ত্রের সাফল্যের জন্য সংবিধান লিখিত হওয়ার প্রয়োজন রয়েছে। যদি সংবিধান লিখিত হয় তাহলে জনগণ নিজেরা জানতে পারে তাদের অধিকার কতটা, তাদের ক্ষমতা কতটা, তাদের কি কি কর্তব্য পালন করতে হবে, সেই বিষয়ে তারা সচেতন থাকে। যদি জনগণ এইভাবে সচেতন থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো সরকার জনগণের উপর অত্যাচার করতে পারে না, মানে হচ্ছে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। তার জন্য প্রয়োজন কি লিখিত সংবিধান, যেটা হচ্ছে গণতন্ত্রের সাফল্য এনে দিতে পারে। 8 আছে সৎ ও যোগ্য কর্মচারী। এই যে পরোক্ষ গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই শাসন কার্যে অংশগ্রহণ করে। বাস্তব ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু শাসন কার্য পরিচালনা করছে না। কি হচ্ছে তাহলে, রাষ্ট্রে যে স্থায়ী প্রশাসক যারা আছে, সরকারি কর্মচারী যারা আছে, আমরা শাসন বিভাগের দুটি অংশ পড়েছি, একটা হচ্ছে রাজনৈতিক অংশ এবং হচ্ছে একটা অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশটা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা, এবং অরাজনৈতিক অংশ হচ্ছে কারা, যারা হচ্ছে স্থায়ী সরকারি কর্মচারী, যারা বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে পাশ করে সরকারের কাজে কর্মচারী হিসাবে কাজ করে। তাহলে এই গণতন্ত্রের সমস্ত দায়ী দায়িত্বটা কিন্তু ওই স্থায়ী সরকারি কর্মচারীদের হাতেই থাকে। এই স্থায়ী কর্মচারীরা যদি সৎ, সুদক্ষ, কর্তব্যপরায়ণ যদি না হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তার জন্য কি দরকার, তার জন্য হচ্ছে সৎ এবং সুদক্ষ স্থায়ী কর্মচারীর প্রয়োজন রয়েছে, যা গণতন্ত্রের সাফল্যের একটা অন্যতম কারণ হতে পারে। 9 আছে সুযোগ্য নেতৃত্ব। গণতন্ত্রে যে বিভিন্ন রাজনৈতিক দল থাকে, সেই রাজনৈতিক দলের মধ্যে যিনি সরকারে আসবেন, তার যে নেতা, সেই নেতাকে হতে হবে বিবেকবান, ন্যায়নীতিপূর্ণ। যদি এই রাষ্ট্রনেতাই যদি তোমার বিবেকবান এবং ন্যায়নীতিপূর্ণ না হন, তাহলে কিন্তু গণতন্ত্রের যে আদর্শ, সেই আদর্শটাই নষ্ট হয়ে যাবে। তাহলে একটা গণতন্ত্রের সাফল্যের পেছনে কিন্তু একটা সুযোগ্য নেতৃত্ব বা রাষ্ট্রনৈতিক যে নেতা আছে তাদের কিন্তু একটা ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 10 আছে শক্তিশালী বিরোধী দল। গণতন্ত্রের সাফল্য মণ্ডিত করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, সেটা কি, শক্তিশালী বিরোধী দল। এই শক্তিশালী বিরোধী দল কারা, বা বিরোধী দল জিনিসটা কি? একটা রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই আইনসভায় পৌঁছায়। তা আইনসভায় যাচ্ছে কারা? যারা হচ্ছে নির্বাচনে জয়লাভ করেছে, তারাই কিন্তু সরকার গঠন করছে। তা সরকার তো আর সব রাজনৈতিক দল বা সব দলই সব প্রতিনিধিরাই গঠন করছে না, বা সবাই নির্বাচিত হতে পারছে না। এইখানে যারা নির্বাচিত হতে পারছে না, জয়লাভ করতে পারছে না, যে সব রাজনৈতিক দলগুলো, তারা কি করে, একটা বিরোধী দলের ভূমিকা পালন করে। একটা রাষ্ট্রের যদি বিরোধী দল দুর্বল হয়, তাহলে সেখানে যে ক্ষমতাশালী সরকারি দল আছে, সেই সরকারি দল কি করে, স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তার জন্য বিরোধী দল আইনসভার ভিতরে এবং বাইরে সরকারের যে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলোকে তুলে ধরে এবং সরকারের স্বৈরাচারিতাকে রোধ করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। মানে সরকারের সমালোচনা করে সরকারকে সংযত রাখার চেষ্টা করে। এই দিক দিয়ে কিন্তু একটা বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেটা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। 11 দাগে আছে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা। গণতন্ত্রের সাফল্য আনার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। একটা নির্বাচনে যে দল বা যে রাজনৈতিক দল সরকার গঠন করছে, যে দল জয়ী হয়ে সরকার গঠন করছে, তার বিপরীতে দেখতে গেলে যে দল বিরোধী দলের ভূমিকা পালন করছে, সেই দলটা কিন্তু এখানে সংখ্যালঘিষ্ঠ দল। বা একটা ধরতে পারো, একটা কেন্দ্রে একটা প্রতিনিধি নির্বাচিত হচ্ছে, সে যতগুলি ভোট পেয়ে জয়লাভ করছে, তার বিপরীতে যে নির্বাচনে হেরে যাচ্ছে যে প্রার্থীটা, তার কিন্তু ভোটের মূল্য কিছু এখানে রইল না। মানে এখানে সরকারি কাজে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় একটা অংশ কিন্তু কোনোভাবেই তার মতামত পোষণ করতে পারল না। তারাই হচ্ছে এইখানে সংখ্যালঘু। তো এখানে জন স্টুয়ার্ট মিল বলেছেন, গণতন্ত্রে সাফল্য আনতে পারে
যেখানে হচ্ছে সংখ্যালঘুদেরও প্রতিনিধিত্ব করার ব্যবস্থা থাকবে। তাহলে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয়েরই প্রতিনিধিত্ব করার ব্যবস্থা একটা থাকলেই তবে গণতন্ত্রের সাফল্য আসতে পারে বলে জন স্টুয়ার্ট মিল মনে করেছেন। 12 দাগে আছে জনমত। যদি একটা রাষ্ট্রের জনমত সবল, সুস্থ এবং জাগ্রত হয় তবেই গণতন্ত্র সাফল্য হতে পারে। জনমত যদি শক্তিশালী হয় তাহলে সরকারের যে স্বৈরাচারিতা, সরকারের যে দমনপীড়ন নীতি, সেগুলাকে রোধ করা যাবে। আর এই জনমতকে সুসংহত করে বা জনমতকে বিকশিত করে তোমার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হচ্ছে গণমাধ্যমগুলি। এই জনগণ তাদের যে মতামত, সুস্থ মতামত, সবল মতামত, সেগুলো গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে প্রকাশ করে থাকে, যেটা গণতন্ত্রের সাফল্যের পথে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হয়েছে। 13তে আছে জাতীয় সংহতি। আমরা এক জাতি এক রাষ্ট্র যে তত্ত্বটা সেটা পড়েছিলাম, সেই বিষয়টা এখানে আবার তুলে আনা হয়েছে গণতন্ত্রের সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। একটা রাষ্ট্রে যদি একটা জাতি না থাকে তাহলে একটা রাষ্ট্রে অনেক জাতি থাকবে। সেই অনেক জাতি থাকলে তাদের মধ্যে একটা জাতীয় যে ঐক্যবোধ গড়ে উঠবে না। এই জাতীয় ঐক্যবোধ গড়ে না উঠলে নিজেদের মধ্যে হিংসা, মারামারি, দ্বন্দ্ব, বিদ্বেষ এসব চলতে থাকবে। আর এইগুলো চলতে থাকলে কি হবে? গণতন্ত্র কিন্তু তার সাফল্যের পথে অগ্রসর হতে পারবে না। তার জন্যই মিল বলেছেন যে একটি রাষ্ট্রে একটা জাতি থাকা বা একটাই জাতির ভিত্তিতে রাষ্ট্র গঠন করা অন্ততপক্ষে জরুরি। যদি সামাজিক ক্ষেত্রে জাতির মধ্যে ঐক্যবোধ না থাকে, যদি সমাজে বৈষম্যমূলক আচরণ চলতে থাকে, তাহলে কিন্তু কোনোদিনই গণতন্ত্র সাফল্য মণ্ডিত হবে না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে সমাজের যে বৈষম্য আছে সেগুলোকে অবলুপ্তি করতে হবে, যে জাতিভেদ ব্যবস্থা যেটা আছে তার অবসান ঘটাতে হবে। এইভাবে তোমার জাতীয় সংহতি একটা রাষ্ট্রে আনতে হবে, যার ফলে তোমার গণতন্ত্র তার সাফল্যের পথে অগ্রসর হবে। পরে আছে 14 দাগে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। গণতন্ত্রকে সাফল্য এনে দিতে পারে তোমার যে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। বিচার বিভাগ যদি তোমার স্বাধীন এবং নিরপেক্ষ না হয় তাহলে জনগণ তার ন্যায় বিচার পাবে না। আর জনগণ ন্যায় বিচার না পেলে গণতন্ত্র তার সাফল্যের পথে অগ্রসর হতে পারবে না। একটা রাষ্ট্রের জনগণের যদি স্বাধীনতা অধিকার লঙ্ঘিত হয়, সেই জনগণ যাবে কোথায়? যাবে হচ্ছে বিচার ব্যবস্থার কাছে। সেই বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষ, স্বাধীন না হয় তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। আর পূরণ না হলে তা গণতন্ত্রের পথে অন্তরায় সৃষ্টি করবে। এই অন্তরায় থেকে মুক্তি পাওয়ার জন্য কি দরকার? নিরপেক্ষ এবং স্বাধীন বিচার বিভাগ দরকার, যার দ্বারা মানুষ তার স্বাধীনতা অধিকারগুলো ঠিকঠাক করে বুঝে নিতে পারে। 15 দাগে আছে সুনাগরিকত্ব। একটা রাষ্ট্রে গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রয়োজন হচ্ছে সুনাগরিকত্ব, মানে ভদ্র সভ্য নাগরিক। ভদ্র সভ্য নাগরিক তারাই যারা কোনো রকম কোনো আঞ্চলিকতাবাদ, প্রাদেশিকতাবাদ, বিচ্ছিন্নতাবাদ, ধর্মান্ধতা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেবে না। আর এইসব বিষয়কে গুরুত্ব না দিলে কি হবে? গণতন্ত্র তার সাফল্যের পথে অগ্রসর হবে। আর যদি জনগণ সুনাগরিক না হয় তাহলে তারা কি করবে? আঞ্চলিকতাবাদ, প্রাদেশিকতাবাদ, বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি বিষয়কে কিন্তু তুলে ধরবে। আর তুলে ধরলে গণতন্ত্রের যে ভিতটা সেটা দুর্বল হয়ে যাবে। সেই জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যে সুনাগরিকত্ব বিষয়টা সেটা থাকতে হবে। এটা গেল তোমার হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। 15টা পয়েন্ট আছে, তোমাদের যেটা মনে হবে সেটা লিখবে, বোঝানো আছে ভালো করে। এখানে দেখবে যেসব পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব পয়েন্টগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাদের যদি মনে হয় যে 4 নম্বরের জন্য বা 6 নম্বরের জন্য সব পয়েন্ট লেখার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন নেই। তবে যারা উঁচু ক্লাসে পড়ে তাদের জন্য 15টা পয়েন্টের প্রয়োজন আছে। কি কি লিখতে পারো? ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক শিক্ষার প্রসার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, লিখিত সংবিধান, শক্তিশালী বিরোধী দল, স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ। এগুলো কিন্তু 4 বা 5 নম্বরে বা 6 নম্বরে যদি কোশ্চেন পড়ে তার জন্য এই পয়েন্টগুলো লিখলেই হবে। তবে এইখানে গণতন্ত্রের সাফল্যের পেছনে যেসব কারণগুলো বললাম তারপরে এখানে এক লাইনে একটা তোমার হচ্ছে উপসংজ্ঞা দেওয়া আছে। উপসংজ্ঞাটা কেমন? গণতন্ত্রের সাফল্য কেবল জনগণের সচেতনতার উপর নির্ভর করে না, শাসক শ্রেণীর সদিচ্ছার উপরেও তা নির্ভরশীল। এই যে গণতন্ত্রকে সাফল্য এনে দিতে পারে
তো জনগণই সচেতন হলে হবে না, তার জন্য কি দরকার? সরকারের বা যারা শাসন করছে যে রাজনৈতিক দল, তাদের সদিচ্ছারও প্রয়োজন আছে। যদি সরকারের সদিচ্ছা না থাকে, তাহলে কোনোদিন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হতে পারে না। ঠিক আছে, দেখবে, পড়বে, ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।